হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা। আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়োলজি আর কেমিস্ট্রি থেকে আমরা দুজন নিয়ে এসেছি। আমি সোহম স্যার বায়োলজি এবং আমি কেমিস্ট্রির অভিক স্যার চলে এসেছি তোমাদের সাথে কিছু কোশ্চেন শেয়ার করতে। দেখা যাক প্রথম কোশ্চেনটা বোর্ডে কি এসছে, দেখি তাহলে কি আছে। দেখো, প্রথম প্রশ্নটা বলছে উদ্ভিদের কোন অংশের সালোক সংশ্লেষ ঘটে, অর্থাৎ ফটোসিনথেসিস। খুব সহজ প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক কি উত্তরটা হবে। তাহলে এর উত্তরটা হয়ে যাবে অপশন সি। দেখো, অপশন সিটা হবে উত্তর। পাতায়, সবাই জানি পাতায় থাকে ক্লোরোফিল, আর ক্লোরোফিলের সাহায্যে ফটোসিনথেসিস সম্ভব হয়, কারণ ক্লোরোফিল সূর্যালোককে ট্র্যাপ করে খাদ্য উৎপাদন করতে পারে, তাই না? একদমই ঠিক। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। দেখে নেওয়া যাক কেমিস্ট্রি কি আছে। পরবর্তী কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করছে। দেখো, পরবর্তী কোশ্চেন আমরা চলে এসে দেখছি যে পার্টিকেল হ্যাভিং নো চার্জ অ্যান্ড মাস ইজ নেগলিজেবল টু জিরো। তাহলে কোন পার্টিকেলের না তো কোনো চার্জ আছে না তো কোনো মাস আছে। মনে রাখবে, একটি মাত্র পার্টিকেল এমন আছে দুনিয়াতে, তার নাম নিউট্রিনো, যার কোনো মাস বা ভর নেই এবং যার কোনো চার্জও নেই। ঠিক আছে, দেখো আমরা ভূতের কি কোনো ভর আছে? ভূতের কোনো ভর নেই। তাই জন্য নিউট্রিনো পার্টিকেলকে একটু মজা করে বলা হয় দ্য ঘোস্ট পার্টিকেল। দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো, পরবর্তী কোয়েশ্চেন বায়োলজি থেকে বলছে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না কেন? রক্তনালীর ভেতর যদি রক্ত জমাট বাঁধতো তাহলে তো আমরা বাঁচতেই পারতাম না। নিশ্চয়ই কোনো কেমিক্যাল থাকে যার সাহায্যে আমাদের রক্ত কখনো জমাট বাঁধে না। তাহলে রক্ত যে জমাট বাঁধে না, কার সাহায্যে সেটা বাঁধে না? অবশ্যই কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, আর সেই অ্যান্টিকোয়াগুলেন্ট কে এদের মধ্যে? অবশ্যই সেটা হেপারিন। তাহলে উত্তরটা হবে অপশন বি, হেপারিন। দেখো তাই আছে, বলছে হেপারিন একটি প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেন্ট যা রক্তনালীর ভেতরে কখনো রক্ত জমাট বাঁধতে দেয় না। এরকমই একটা এক্সাম্পল যদি জোঁকের ক্ষেত্রে বলি আমরা, বা যাকে আমরা লিচ বলি, সেটাও কিন্তু প্রাকৃতিক, কারণ লিচ যখন কামড়ায় তখন কিন্তু রক্ত জমাট বাঁধতে চায় না। সেটা কি? সেটার নাম হলো হিরুডিন। তাহলে দুটোকেই মনে রাখবে অ্যাজ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টের এক্সাম্পল হেপারিন যেরকম, তার পাশাপাশি হিরুডিনকেও মনে রাখতে হবে। চলুন পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন দেখা যাক কেমিস্ট্রি থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এলিমেন্ট? নিম্নলিখিত কোনটি একটি মৌলের উদাহরণ? ঠিক আছে, অপশানে কি কি আছে? সিমেন্ট আছে, ওয়াটার আছে, গ্রাফাইট আছে অ্যান্ড গ্লাস বা সিমেন্ট আছে। দেখো এখানে আনসারটা হবে গ্রাফাইট। গ্রাফাইট কার রূপভেদ? উত্তর হবে কার্বন। একটা গ্রাফাইট অণুকে খুব বড় দেখতে হলেও সেখানে শুধুমাত্র কার্বনই প্রেজেন্ট থাকে, তাই জন্য এখানে আমরা এলিমেন্ট হিসেবে আনসার নেব গ্রাফাইট। বাকি সিমেন্ট, ওয়াটার অ্যান্ড গ্লাস সবই হচ্ছে কম্পাউন্ড বা যৌগের উদাহরণ, সেখানে একাধিক টাইপের এলিমেন্ট প্রেজেন্ট থাকে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী প্রশ্নটা বলছে, দেখো বংশগতিবিদ্যা থেকে। দেখো বলছে বংশগতির মৌলিক একক কোনটি, অর্থাৎ জিন, ক্রোমোজোম, ডিএনএ না আরএনএ। তাহলে এখানে কোনটা হওয়া উচিত বলে মনে হচ্ছে? বংশগতি মানে যেটা এক জেনারেশন থেকে, পেরেন্ট জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের মধ্যে ফ্লো করে, অর্থাৎ পিতামাতা থেকে সন্তানের মধ্যে। তাহলে এর মধ্যে উত্তরটা কোনটা হওয়া উচিত? অবশ্যই সেটা জিন, যেটা ডিএনএর একটি অংশ। শুধু ডিএনএ বললে হবে না, ডিএনএ একা মানে পুরোপুরি করতে পারে না। ডিএনএর কিছু স্পেসিফিক জায়গা থাকে যেগুলো বংশগতির ধারা মেনটেন করে, তাকে বলা হয় জিন। আর এই জিনের নামকরণ কে করেছিলেন জানো? দেখা যাক তার নাম কি। তার নাম হচ্ছে দ্য গ্রেট উইলহেম জোহানসেন। পরীক্ষায় প্রশ্ন আসে কে জিনের নামকরণ করেছে, তাহলে সেটা কিন্তু বলতে হবে। তাহলে দেখো সেটা হচ্ছে উইলহেম জোহানসেন। তাহলে উত্তরটা হবে উইলহেম জোহানসেন। ঠিক আছে, তাহলে দেখা যাক পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই।
দেখে নেওয়া যাক রসায়নের কোন কোশ্চেনটা আমাদের পরবর্তী স্লাইডের জন্য অপেক্ষা করছে। দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট বলে দিয়েছে দেখো -13.6 ইলেকট্রন ভোল্ট। হোয়াট উইল বি ইটস এনার্জি ইন দ্য সেকেন্ড বোর অরবিট। তাহলে প্রথম কক্ষের শক্তি দেখো বলে দিয়েছে -13.6। তাহলে পরবর্তী কক্ষের কত শক্তি হবে দেখো, সেটা আমরা এই ফর্মুলা থেকে বার করতে পারি। আমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। সূত্রটা কি বলছে, -13.6 ইন্টু 1/n² ইলেকট্রন ভোল্ট হবে অত নম্বর কক্ষ। দেখো 2 নম্বর কক্ষ যেহেতু চেয়েছে, তাহলে আমরা কি বলবো 1/2²। যদি কাটাকুটি করো তাহলে কত পাবে, ওভারঅল পাবে -3.4 ইলেকট্রন ভোল্ট হচ্ছে তোমার সেকেন্ড কক্ষের শক্তি। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। চলুন সোহম স্যার। তাহলে দেখে নি পরবর্তী কোয়েশ্চেনটা কি আছে। 4 নম্বর প্রশ্নটা বলছে দেখো, না স্বেচ্ছাচারী কাজ অর্থাৎ ঐচ্ছিক কাজ নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের কোন অংশ, যেটা মেজরলি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সেরিব্রাম। দেখো উত্তরটা তাই আছে, সেরিব্রাম মানুষের চিন্তা ভাবনা এবং যে সমস্ত কাজ আমরা ভলেন্টারিলি করতে চাই সেগুলোকে নিয়ন্ত্রণ করে, স্মৃতি বা অন্যান্য কগনিটিভ ফাংশনকে নিয়ন্ত্রণ করে। দেখে নি পরবর্তী কোশ্চেনটা কেমিস্ট্রি কোশ্চেনে চলে আসি। দ্য প্রসেস অফ কনভার্টিং আ সলিড ডাইরেক্টলি ইনটু গ্যাস। দেখো কঠিন অবস্থা থেকে আমরা কি জানি, তাপ দিলে তরল অবস্থায় যায়, কিন্তু কিছু কিছু পদার্থ আছে যারা কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় প্রবেশ করে। তো সেই প্রসেসটার নাম আমাদের পরীক্ষাতে অনেকবার এসছে। দেখো সেই প্রসেসটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তাহলে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। অপশান সিটা হবে কারেক্ট আনসার। দেখা যাক পরবর্তী কোশ্চেন আমাদের জন্য কি অপেক্ষা করছে। পরবর্তী প্রশ্ন 5 নম্বরের প্রশ্নটি দেখো, বলছে মানুষের দেহের বৃহত্তম অঙ্গ কোনটা, আমাদের শরীরের সব থেকে বড় অর্গান কোনটা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু প্রায় জিজ্ঞেস করে, এটা কিন্তু সেন্সারি অর্গান হিসেবেও জিজ্ঞেস করা হয়, কারণ সেটা একটি সেন্সারি অর্গান বা ইন্দ্রিয়। আমাদের দেহের সব থেকে বড় অর্গান হলো আমাদের স্কিন বা ত্বক, যেটাকে সোমাটোসেন্সারি অর্গান বলা হয়, কারণ সেটা চাপ, তাপ, বিভিন্ন রকম টাচ অ্যাসোসিয়েটেড ফাংশনকে বুঝতে সাহায্য করে। চলো তার পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। চলে এলাম আবার কেমিস্ট্রিতে। আইসোটোপস আর দ্য নিউক্লিয়াই দ্যাট হ্যাভ দ্য। আচ্ছা আইসোটোপ আমরা কাদের বলবো, দেখো আইসো শব্দের অর্থ কি, আইসো শব্দের অর্থ হচ্ছে সেম। আইসোটোপ এই শব্দে আমরা কি উচ্চারণ করছি বেশি করে করে, পি, পি ফর প্রোটন, অর্থাৎ সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। তাহলে হলো অপশন এটা আমরা এখানে কারেক্ট আনসার হিসেবে নেব। চলো দেখা যাক পরবর্তী বায়োলজি কি কোশ্চেন অপেক্ষা করছে তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, লালা মানে আমাদের স্যালাইভা, সেই স্যালাইভায় কোন এনজাইম বা উৎসেচক থাকে, স্যালাইভাতে কোন এনজাইম বা উৎসেচক থাকে? স্যালাইভাতে এনজাইম থাকে? একদমই তাই, কারণ আমাদের খাওয়ার শুরু তো স্যালাইভার সাহায্যে। সেটা অবশ্যই উত্তরটা হবে টায়ালিন, বা যাকে আমরা স্যালাইভারি অ্যামাইলেস বলি। এই যে স্যালাইভারি অ্যামাইলেজ নামটা দেখো, অ্যামাইলো রয়েছে না, যেটার মানে কি স্টার্চ। তাহলে আমাদের মুখে খাবার মিষ্টি লাগে কারণ শর্করাকে ভাঙতে সাহায্য করে এই টায়ালিন। তাহলে দেখে নিলাম অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। দ্য মোস্ট কমন আইসোটোপ ইউজড ইন নিউক্লিয়ার ওয়েপেন। দেখো ভারত পাকিস্তান যুদ্ধের অভাবে আমাদের পারমাণবিক অস্ত্রগুলোর কথা বারবার খবরে উঠে আসছে। তো এই পারমাণবিক অস্ত্রগুলো তৈরি হয় কি দিয়ে? মূলত পারমাণবিক অস্ত্র তৈরি হয় দেখো তেজস্ক্রিয় পদার্থ দিয়ে। তেজস্ক্রিয় পদার্থের মধ্যে দুটো পদার্থের নাম সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবে, ইউরেনিয়াম অ্যান্ড প্লুটোনিয়াম। ইউরেনিয়াম অ্যান্ড প্লুটোনিয়াম ইউজ করে পারমাণবিক বোমা
আমরা তৈরি করি। ঠিক আছে, আচ্ছা ইউরেনিয়াম বোমটা সোহম স্যার বলতে পারবেন কোথায় পড়েছিল? হিরোশিমা নাগাসাকি? একদমই তাই, বলবেন হিরোশিমাতে যে বোমটা পড়েছিল সেটা হচ্ছে এই ইউরেনিয়াম। আচ্ছা ইউরেনিয়ামের কোন আইসোটোপ ছিল সেখানে বলতে পারবেন স্যার? অবশ্যই বলতে পারবো, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235। আর নাগাসাকিতে যে বোমটা পড়েছিল মানব সভ্যতার কলঙ্ক দিন, সেটা ছিল প্লুটোনিয়াম। সেই বোমটার পোশাকি নাম ছিল ফ্যাটম্যান। আগেরটার নাম লিটল বয় না? একদমই তাই, একদম ঠিক বলেছেন স্যার। চলুন তাহলে পরবর্তী প্রশ্নটা দেখা যাক। বলছে চোখের কোন অংশে আলো প্রবেশ করে, সেটা আমাদের চোখে তো আলো প্রবেশ করে বলেই আমরা দেখতে পাই, সেইটাকে কে নিয়ন্ত্রণ করে? চোখের কোন অংশ আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে? দেখি অপশন রয়েছে, দেখো অপশন এ রেটিনা, 2 কর্নিয়া, 3 আইরিস আর 4 লেন্স। তাহলে সেটার মধ্যে এই চারটের মধ্যে অবশ্যই চোখের আলোর দিকে সব থেকে এগিয়ে আছে যে অংশটা সেটাই হবে। তাহলে ডেফিনেটলি উত্তরটা হবে আইরিস মাসেল। যে আইরিস মাসেল আমাদের চোখের মণির সামনে থাকে, ঠিক এরকম ভাবে এই আইরিস মাসেল আলোকে নিয়ন্ত্রণ করে, যার মাধ্যমে এই পিউপিল দ্বারা আমরা আলোটাকে চোখের ভেতরে প্রবেশ হতে দেখি। তাহলে উত্তর হবে আইরিস। চলুন তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। আবার চলে এলাম কেমিস্ট্রি কোশ্চেনে আমরা। নিউট্রনস আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অল অ্যাটম এক্সেপ্ট। দেখো নিউট্রন সমস্ত নিউক্লিয়াসের মধ্যেই প্রেজেন্ট থাকে, একটা নিউক্লিয়াস ছাড়া। একটাই নিউক্লিয়াস যে নিউট্রনকে তার প্রবেশাধিকার দেয়নি, তার নাম হচ্ছে দেখো হাইড্রোজেন নিউক্লিয়াস। হাইড্রোজেনে সর্বমোট 3খানা নিউক্লিয়াস থাকে, তার মধ্যে প্রথমটাকে বলা হয় প্রোটিয়াম। এই প্রোটিয়াম নিউক্লিয়াসে কিন্তু কোনোরূপ নিউট্রন থাকে না, বাকি সবেতে কিন্তু নিউট্রন প্রেজেন্ট। তাহলে হয়ে গেল অপশান দিল্লি হাইড্রোজেন। চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন আবার একটা বায়োকেমিক্যাল সাবস্টেন্স নিয়ে। দেখো সেটা হচ্ছে ইনসুলিন, ভীষণ গুরুত্বপূর্ণ সাবস্টেন্স, যেটার দ্বারা আমাদের শরীরের শর্করা মাত্রা নিয়ন্ত্রিত হয়। কিসের? রক্তের। তাহলে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে যে গ্রন্থি, সেইখান থেকে ইনসুলিন ক্ষরণ হয়, তার নাম কি? অবশ্যই সেটা প্যানক্রিয়াস, তাই না? তাহলে উত্তরটা হয়ে গেল অপশন সি প্যানক্রিয়াস, যার আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের মধ্যে থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, এর বিটা কোষ থেকে ক্ষরণ হয় এই ইনসুলিন। মনে রাখবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। দেখো সেটাই বলেছে এখানে। আচ্ছা পরবর্তী কোশ্চেন আমাদের জন্য অপেক্ষা করে আছে। দেখো বোরস অরবিট আর কল্ড স্টেশনারি অরবিট। তা বোরের কক্ষপথকে স্থাণু কক্ষপথ বা স্টেশনারি অরবিট কেন বলা হচ্ছে? দেখো বোর বলেছিলেন ইলেকট্রনরা সেই কক্ষপথেই ঘুরবে যে কক্ষপথে কোনোরূপ শক্তির বিকিরণ বা শোষণ হবে না। অর্থাৎ স্টেশনারি বলতে আমরা কি বুঝি? স্থির। এখানে কি ইলেকট্রন কখনো স্থির থাকতে পারে? কখনোই পারে না। সেখানে কি স্থির থাকবে? তাদের এনার্জি, তাদের এনার্জি। এনটিপিসিতে আসা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে আমরা এখানে কি আনসার নেব? ইলেকট্রন ইন দেয়ার হ্যাভ দ্য ফিক্সড এনার্জি, অপশন বি। অপশন বি এখানে আমরা কারেক্ট আনসার নেব। পরবর্তী কোশ্চেন দেখা যাক। দেখো পরের কোশ্চেনটা বলছে 9 নম্বর প্রশ্নটি, কোন অঙ্গ শরীরের রক্ত পরিশোধন করে? মানে আমাদের দেহের যে রক্ত প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, যেটাকে তরল যোগকলা বলা হয়, সেইটা প্রপার ওয়েতে পরিশুদ্ধ হতে লাগে, যেটা আমাদের দেহের পারফেক্টলি কোন অঞ্চলে দেখা যায়? সেটার নাম হলো বৃক্ক বা কিডনি, যার মধ্যে রক্ত পরিশ্রুত হয়। দেখা যাক এর এক্সপ্লানেশনটা কি বলছে। তাই দেখো বলছে বৃক্ক রক্ত থেকে বর্জ্য পদার্থকে ইউরিন বা মূত্রে পরিণত করে। সেই মূত্রত্যাগের মাধ্যমে আমরা সেই সমস্ত উপাদানকে দেহ থেকে বার করে দিই, যার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। চলো পরবর্তী প্রশ্নটা দেখা যাক।
আচ্ছা, আবার কেমিস্ট্রি একটা অঙ্ক নিয়ে চলে এলাম, খুব সহজ অঙ্ক। হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন 1 কুলম্ব চার্জ? 1 কুলম্ব চার্জে ঠিক কতগুলো ইলেকট্রন বর্তমান থাকে? আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ সমান সমান কত লিখতে পারি আমরা? একটা ইলেকট্রনের চার্জ সমান সমান আমরা লিখতে পারি, দেখো 1.602 ইন্টু 10⁻⁹ কুলম্ব। তাহলে ঘুরিয়ে বলতে পারি 1 কুলম্ব চার্জ ইজ ইকাল টু 1/1.602 ইন্টু 10⁻⁹ এতগুলো ইলেকট্রন। ঠিক আছে, দেখো এই -19 ওপরে গিয়ে কী হবে? +19। তা +19-এর কাছাকাছি আমরা কোনটাকে খুঁজে পাচ্ছি? দেখো +18 হচ্ছে +19-এর সব থেকে কাছাকাছি সংখ্যা। তাহলে হয়ে গেল এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখা যাক পরবর্তী কোশ্চেন কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরবর্তী প্রশ্নটা আবার ডিএনএ কে নিয়ে। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড সবাই আমরা জানি, একটু আগেই বলেছিলাম জিন, সেখান থেকে ডিএনএ তে চলে আসলাম। সেই ডিএনএ কে আবিষ্কার করেছিলেন? ডিএনএ এর আবিষ্কর্তা বিখ্যাত দুই বিজ্ঞানী, যার নাম হচ্ছে জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক। কিন্তু এর পেছনেও একটা ইতিহাস আছে, সবাই আমরা জানি। এনারা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, যেটা আজকের ডিএনএ আমরা সবাই বললে চিনতে পারি, এই ডাবল হেলিক্যাল স্ট্রাকচারটাকে ডিসকভার করেছিলেন। তাহলে এনারা এই হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ আবিষ্কার করেছিলেন, যার জন্য এরা নোবেল প্রাইজ পেয়েছিলেন। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। আবার ফিরে এলাম কেমিস্ট্রিতে। দ্য ক্যাথোড রে এক্সপেরিমেন্ট ওয়াজ ক্যারিড আউট ফর দ্য ফার্স্ট টাইম। দেখো ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্ট সবার প্রথম কোন বিজ্ঞানী করেছিলেন? মনে রাখবে তার নাম হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন। জে জে থমসন এই পরীক্ষাটা করে উনি ইলেকট্রনের আবিষ্কার করেছিলেন। ক্যাথোড রে নাথিং বাট আ ফ্লো অফ ইলেকট্রন। ইট ইজ এ ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রন। ওকে, দেখা যাক পরবর্তী কোশ্চেন। দেখো পরের বায়োলজি কোশ্চেন নিয়ে আমরা ফিরে আসলাম আবার। দেখো প্রশ্নটা বলছে হিমোগ্লোবিন রক্তের কোন কোষে থাকে? খুবই সহজ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলি কিছু জিনিস, এই এনটিপিসি হোক বা যে কোনো চাকরির পরীক্ষাতে জেনারেল স্টাডিজের প্রশ্ন থেকে, স্পেসিফিক্যালি সায়েন্স থেকে খুব সহজ প্রশ্নই আসে, কিন্তু খুব নিখুঁতভাবে পড়তে লাগবে। তার জন্য এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ভালো করে তোমরা পড়বে। পড়লে কিন্তু আগামী মাসে খুব সাহায্য হতে চলেছে যে এনটিপিসি আসছে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা দেখে নি কি আছে। বলছে হিমোগ্লোবিন রক্তের কোন কোষে থাকে? খুবই সহজ, লোহিত রক্তকণিকা এবং আরবিসি, তাই না? রেড ব্লাড সেলের মধ্যে আমরা সেই হিমোগ্লোবিনকে থাকতে দেখি, যা হিম আর গ্লোবিন দ্বারা নির্মিত। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। দেখো তাই আছে। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর কোশ্চেনে আমাদের জন্য বলছি, দেখো ইন অ্যান আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট a few alpha particle are deflected from their path and this shows that। আচ্ছা, আলফা পার্টিকেল যে বিক্ষেপণ পরীক্ষা, সেখানে কি দেখা গেছিল? 200টার মধ্যে মাত্র 2 থেকে 3টে আলফা পার্টিকেল যে পথে গেছিল, সেই পথে তারা ধাক্কা খেয়ে ফিরে এসেছিল। তাহলে ধাক্কাটা তারা কিসে খেয়েছিল? আলফা পার্টিকেল যেহেতু পজিটিভ একটা রে, তাই নিশ্চয়ই কিছু পজিটিভের সাথে ধাক্কা খেয়ে এসে বিচ্ছুরিত হয়েছিল। তাহলে পজিটিভ জিনিসটাকেই আমরা পরবর্তীকালে নিউক্লিয়াস নামে চিনি। এই জিনিসটাকে আমরা পরবর্তীকালে নিউক্লিয়াস নামে চিনি। তাহলে আমরা বলতে পারি দ্য পজিটিভ চার্জ অফ অ্যাটম অকুপাইড ভেরি লিটিল স্পেস, কারণ খুব অল্প পরিমাণে আলফা পার্টিকেল ধাক্কা খেয়ে ফেরত গেছিলো। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট। পরের প্রশ্ন বায়োলজি থেকে। কি বলছে প্রশ্নটা দেখে নি। বলছে কোন রোগটি ভাইরাস জনিত, অর্থাৎ কোনটার এজেন্ট একটি ভাইরাস। দেখো অপশানগুলো রয়েছে কলেরা, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা এবং টাইফয়েড। এই প্রশ্নের উত্তরটা কি হবে? খুবই সহজ, কারণ বাকিগুলো ব্যাকটেরিয়াল। শুধুমাত্র অপশান সি ইনফ্লুয়েঞ্জা, এই ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস, যেটি একটি আরএনএ ভাইরাস।
চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। আচ্ছা দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলেছি, হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ফর্ম আ গ্রিন কালার কোটিং ডিউ টু করোশন। দেখো ক্ষয়ের জন্য কোন মেটালের ওপর সবুজ কালারের একটা আস্তরণ পড়ে। আমরা অনেকেই দেখে থাকি পুজোর থালা বাসন অনেক দিন নাম আসলে সেটা কিরাম কালারের হয়ে যায়, তারপর সবুজ রঙের একটা আস্তরণ পড়ে। আচ্ছা পুজোর যে বাসনপত্র কোন মেটাল দিয়ে তৈরি হয়, আমরা খুব সহজেই সেখানে আনসার করব, দেখো কপার, খুব সহজে আনসার করব কপার। এবং এই গ্রিন কালার কোটিংয়ের জন্য দায়ী যৌগটার নাম একটুখানি জেনে রাখো, তাকে বলা হয় ম্যালাকাইট, ম্যালাকাইট। এবং এটা এক ধরনের অ্যালকালি। আমরা জানি অ্যালকালি বা ক্ষার কার সাথে বিক্রিয়া করে, উত্তর হবে অ্যাসিডের সাথে। তাহলে কোন জাতীয় অ্যাসিড দিয়ে আমরা মাজি, ওই জন্য দেখো লেবু কিংবা তেঁতুল দিয়ে আমরা ঠাকুরের থালা বাসন পরিষ্কার করি, যাতে এই গ্রিন কালার কোটিংটা সহজেই উঠে যায়। ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বায়োলজি থেকে বলছে, দেখো উদ্ভিদ কলার কালচার বা যেটাকে আমরা মাইক্রো প্রোপাগেশন বা টিস্যু কালচার বলি, মাইক্রো প্রোপাগেশন বা টিস্যু কালচার এর জন্য ব্যবহার করা হয়, কিসের জন্য ব্যবহার করা হয়, মানে তার সিগনিফিকেন্স কি, তার প্রয়োজনীয়তা কি। টিস্যু কালচারে দুটো নামেই পরীক্ষায় আসে, মনে রাখতে হবে, টিস্যু কালচার বা মাইক্রো প্রোপাগেশন। তাহলে মাইক্রো প্রোপাগেশন বা টিস্যু কালচার কিসের জন্য ব্যবহার করি আমরা, উদ্ভিদের দ্রুত প্রজননের জন্য, যাতে তার গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়ে আর খুব সহজে অনেক বেশি চাষ করা যায়। দেখা যাক উত্তরের এক্সপ্লানেশন কি বলছে। প্লান্ট টিস্যু কালচারের মাধ্যমে অনেক গাছের কপি তৈরি করা যায়, তাই উদ্ভিদের দ্রুত প্রজনন হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। আচ্ছা পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ইজ দ্য লাইটেস্ট ইন পিরিয়ডিক টেবিল এলিমেন্ট। ঠিক আছে, নিম্নলিখিত কোন মেটালটা সবথেকে হালকা। দেখো সবথেকে হালকা যে মৌল আমরা লিখতে শুরু করি টেবিলটা, সেটা হচ্ছে হাইড্রোজেন, তারপরে আসে হিলিয়াম, এবং ঠিক 3 নম্বরে আসে উত্তর হবে লিথিয়াম। লিথিয়ামই হচ্ছে সবথেকে হালকা মেটাল, সবথেকে হালকা ধাতু, তার নাম হচ্ছে লিথিয়াম। তাহলে আনসার আমরা কি নেব, লিথিয়াম। চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। স্তন্যপায়ীর হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে, মানে আমাদের দেহে কতগুলো প্রকোষ্ঠ থাকে হার্টে, সেটা জানতে হবে। তাহলে হার্টের কতগুলো গহ্বর থাকে। আমাদের হার্টটা কিরকম দেখতে, খানিকটা এরকম না, সেখানে একটা এরকম প্রকোষ্ঠ, একটা এরকম প্রকোষ্ঠ, আর এরকম দুটি প্রকোষ্ঠ নিচে দেখতে পাওয়া যায়। তাহলে এটাকে আমরা কি বলি, লেফট অ্যাট্রিয়া বলি, এটাকে আমরা রাইট অ্যাট্রিয়া বলি, এটাকে লেফট ভেন্ট্রিকল, এটাকে রাইট ভেন্ট্রিকল। তাহলে কতগুলি হলো, 4টি। তাহলে সংখ্যা হচ্ছে 4, অপশন হবে সি। দেখো উত্তরটা 4টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের কথা এখানে বলা হয়েছে। চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। আচ্ছা, ইফ দ্য অ্যাটমিক নাম্বার অফ আর্গন ইজ 36 দেন ইটস ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, আর্গনের অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা কত বলেছে, 36। তাহলে আর্গনকে কতগুলো ইলেকট্রন রাখতে হবে তড়িৎ প্রসমতা বজায় রাখতে, সেটা উত্তর হবে 36। তো 36টা ইলেকট্রনকে আর্গন তার কোন পকেটে কীরমভাবে রাখবে, এক পকেটে কি সব রাখবে, উত্তর হলো একদমই নয়, এক পকেটে আর্গন 36টাকে রাখবে না। তাহলে পকেটগুলো দেখে নেওয়া যাক। KLMN আমরা জানি, এরকমভাবে আমরা সাবসেলগুলোকে লিখে থাকি। কে দেখো যেহেতু 1 নম্বর কক্ষ, তাই কেতে কতগুলি ইলেকট্রন থাকে আমরা কি দিয়ে নির্ধারণ করি, 2n² ফর্মুলা দিয়ে আমরা নির্ধারণ করি। তাহলে কেতে কতগুলো থাকলো, 2টা। এলে কতগুলো থাকলো, 8টা, তার কারণ 2 × 2²। এম এ কতগুলি থাকবে, 2 × 3² অর্থাৎ 18টা। আর এনে থাকবে হচ্ছে দেখো 2, 8, আমরা প্রায় দেখো এখানে লিখে ফেলেছি 28টা, তাহলে পড়ে থাকে হাতে 8টা, এনে থাকবে 8টি ইলেকট্রন, অর্থাৎ 2, 8, 18, 8। এটি হবে তার ইলেকট্রন বিন্যাস। লক্ষ্য করার বিষয়, আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তার সর্বশেষ কক্ষে ভ্যালেন্স শেলে কতগুলি ইলেকট্রন, উত্তর হবে 8টি।
দেখা যাক পরবর্তী বায়োলজি কোশ্চেন। পরবর্তী বায়োলজি কোয়েশ্চেন খুবই সহজ। দেখো এদের মধ্যে কোন প্রাণীটি পয়কিলোথার্মিক? পয়কিলোথার্মিক মানে কি? পয়কিলোথার্মিক মানে হচ্ছে যার রক্ত ঠান্ডা, যাকে আমরা কোল্ড ব্লাডেড অ্যানিমাল বলি, যাদের কোনো নিয়ন্ত্রণ ক্ষমতাই নেই। আমরা বাইরে শীত লাগুক বা গরম লাগুক আমরা কিন্তু টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারি, কিন্তু এই জাতীয় প্রাণীরা তাদের টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ তাদের রক্ত হয় শীতল। এদের মধ্যে দেখো এদের ওয়ার্ম ব্লাডেড, এদেরও ওয়ার্ম ব্লাডেড পাখি এবং এদেরও ওয়ার্ম ব্লাডেড, অর্থাৎ এ, সি আর ডি তিনটি কিন্তু হোমিওথার্মিক বা উষ্ণ রক্ত বিশিষ্ট। শুধুমাত্র শীতল রক্ত বিশিষ্ট বা পয়কিলোথার্মিক হচ্ছে ব্যাঙ, তাই উত্তরটা হবে কোনো ব্যাঙ বা টোড। হয়ে গেছে উত্তরটা, দেখে নাও। দেখো ব্যাঙ ঠান্ডা রক্ত বিশিষ্ট, তার তাপমাত্রা পরিবেশের উপর নির্ভরশীল, তাই জন্য তাদেরকে থার্মো কনফর্মার বলা হয়। যারা নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। আচ্ছা, except helium all noble gases have the how many electrons in their outermost shell? দেখো আগের কোশ্চেনে আমরা পড়লাম যে কোনো নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম বাদ দিয়ে তার সর্বশেষ কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে? মনে রাখবে 8টি ইলেকট্রন থাকে। তাহলে অপশান হবে অপশান সি। দেখো 8টি ইলেকট্রন সেখানে আছে। আর হিলিয়ামের ক্ষেত্রে কি থাকবে? 2টি ইলেকট্রন। সর্বশেষ কক্ষ প্রথম কক্ষ হিলিয়ামের একই, সেখানে কতগুলি ইলেকট্রন থাকবে? না 2টি। দেখে নেওয়া যাক উত্তরটা। পরবর্তী প্রশ্ন দেখে নিই তাহলে স্যার। তাহলে দেখো এখানে 16 নম্বর প্রশ্নটা বায়োলজি থেকে বলছে মানুষের শরীরে হাড় কতগুলি আছে, মানে অস্থি বা বোনস। আমাদের পুরো দেহে যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই, অ্যাডাল্ট হয়ে যাই, আমাদের শরীরে মোট হাড় থাকে 206টি। কতগুলি? 206টি। তার মধ্যে দুটো ভাগ থাকে, একটা সেন্ট্রাল বডি যেটাকে অ্যাক্সিয়াল স্কেলিটন বলা হয়, আরেকটা সাইডের বডি। যে সাইডের বডিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে থাকে বাকি হাড়, যাদেরকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এর মধ্যে কত ভাগ থাকে জানো? এর মধ্যে থাকে অদ্ভুতভাবে টোটাল করলে দেখবে এটায় থাকে 80 আর এটায় থাকে 126। তাহলে টোটাল কত হলো? 80 প্লাস 126, দ্যাট ইজ 206। উত্তর হয়ে গেল 206। তাহলে রাইট আনসার হচ্ছে 206, সেটা অ্যাডাল্টের মধ্যে। কিন্তু যদি তোমাকে বাচ্চাদের দেহের কথা বলা হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে এর থেকেও বেশি হয়, দ্যাট ইজ 350 প্লাস। সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে, সদ্যজাত বাচ্চাদের মধ্যে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। এক্সপ্লেনেশনটা দেখে নাও তোমরা। পরবর্তী কোশ্চেন বলছি দেখো ভ্যালেন্স সেল ইজ দ্য ড্যাশ সেল অফ দ্য এভরি এলিমেন্ট। এভরি এলিমেন্টের একাধিক সেল থাকতে পারে, কে, এল, এম, এন। তাহলে কোনটাকে আমরা ভ্যালেন্স সেল বা যোজ্যতা কক্ষ বলবো? দেখো যোজ্যতা কক্ষ বলা হয় সর্ববহিস্থ কক্ষপথকে, অর্থাৎ ভ্যালেন্স সেল ইজ দ্য আউটার মোস্ট সেল অফ দ্য এভরি এলিমেন্ট। এভরি এলিমেন্ট। ঠিক তার আগের সেলটা কি বলা হয়? দেখো পেনাল্টিমেট। পেনাল্টিমেট। তাহলে পেনাল্টিমেটকে আমরা কি লিখতে পারি? দ্য সেকেন্ড লাস্ট সেল। The second last cell is penultimate cell. দেখো পেনাল্টিমেট সেলের পরেই ঠিক প্রশ্নটা চলে এসছে এটিপি কে নিয়ে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের 4টে ডাক নাম দেয়া আছে, কোন ডাক নামটা ঠিক দেখা যাক। বলছে এটাকে কি শক্তির ব্যাংক, শক্তির জেনারেটর, শক্তির মুদ্রা, না শক্তির উৎস? কি বলা হয়? শক্তির উৎস কখনো এটিপি কে বলবো না, সেটা তো সব সময় সূর্য, আমাদের ডিয়ার সান। তাহলে এর মধ্যে কোনটা হওয়া উচিত? অবশ্যই তাকে আমরা এনার্জি কারেন্সি বলি যেহেতু, তাহলে উত্তরটা হবে শক্তির মুদ্রা, যেটা কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াতে। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সুগার ভেঙে উৎপন্ন হয় এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। চলো পরবর্তী প্রশ্নটা দেখে পরবর্তী কোশ্চেন। আচ্ছা, দ্য ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম বলে দিয়েছি দেখো 3, আর অক্সিজেনের কত ভ্যালেন্সি বলেছে? 2। তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন মিলে যে যৌগটা তৈরি করবে
তার নাম হয়ে যাবে অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের আমাদের কি বলেছে, রাসায়নিক সংকেত জানতে চেয়েছে। প্রথমে আমরা কি লিখি, বাঁদিকে আমরা লিখি ধাতুটাকে এবং ডান দিকে কি লিখি, অধাতুটাকে। তারপর তাদের যোজ্যতাগুলো নিচে লিখি এবং যৌগ গঠনের সময় যোজ্যতাগুলো কি হয়, একে অপরের ঘাড়ে পিঠে চলে যায়। ফলে আমাদের মূল যে সংকেত সেটা কি হবে, Al2O3, Al2O3। দেখো কত সহজ একটা জিনিস, কিন্তু এটাও কিন্তু রেলের কোশ্চেন এসে গেছে। অতএব খুব গুরুত্ব সহকারে এই টপিকগুলো কিন্তু পড়ে যাবে। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্নটা খুবই সহজ। দেখো আবারও একটা সহজ প্রশ্ন, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষাতে একাধিক বিষয় থাকে, সেখানে মনে রাখতে গেলে একটু অসুবিধা হয়। কিন্তু এখানে যে প্রশ্নটা রয়েছে দেখো, বলছে প্রথম ভ্যাকসিন প্রথম কে আবিষ্কার করেছিলেন? অবশ্যই বিখ্যাত ব্যক্তি একজন, স্যার এডওয়ার্ড জেনার, যাকে ফাদার অফ ইমিউনোলজি বলা হয়, কারণ তিনি প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। ফাদার অফ ইমিউনোলজি বলা হয়, কিন্তু তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি বোধহয় স্মল পক্সের টিকা বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন, তাই না? একদমই তাই। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা কি দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টি চেঞ্জেস উইথ ভ্যালেন্সি? যোজ্যতা পরিবর্তনের সাথে সাথে কোন ধর্মগুলো মৌলের পরিবর্তন হয়? আচ্ছা, এদের মধ্যে মনে রাখবে ইকুইভ্যালেন্ট ওয়েট। আচ্ছা, এই অপশানটা হয়তো ভুলবশত পড়ে গেছে। ইকুইভ্যালেন্ট ওয়েটের যে ফর্মুলা সেটা মনে রাখবে, মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি। তাহলে দেখো ভ্যালেন্সি চেঞ্জের সাথে সাথে কি চেঞ্জ হতে পারে, ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ দ্য আনসার। পরবর্তী প্রশ্ন বায়োলজি থেকে চলে এসেছি, আবার বায়োলজি নিয়ে। দেখো বলছে এদের মধ্যে কোনটি এরিথ্রোপয়েটিনের প্রধান কাজ? প্রথমে মনে রাখতে হবে এরিথ্রোপয়েটিন একটি হরমোন। এটা কি? এটি একটি হরমোন। তাহলে এই হরমোনটা কোথা থেকে ক্ষরণ হয়? এই হরমোনটা ক্ষরণ করে এমন একটা গ্ল্যান্ড, যেটাকে আমরা গ্ল্যান্ড হিসেবে জানিই না, তার নাম হচ্ছে কিডনি। তাহলে বৃক্ক থেকে ক্ষরণ হয় যেটা, সেটাই হচ্ছে এরিথ্রোপয়েটিন। নামটা দেখে চেনা লাগছে, এরিথ্রোপয়েটিন মানে কি? এরিথ্রোপয়েসিসকে যে করতে সাহায্য করে, অর্থাৎ সেটা লোহিত রক্তকণিকাকে তৈরি করতে সাহায্য করে। আরবিসি প্রস্তুত হওয়ার পদ্ধতিকে বলা হয় এরিথ্রোপয়েসিস। তাহলে এরাইথ্রোপয়েসিস ইজ দ্য প্রসেস যার মাধ্যমে আরবিসি গঠন হয়, আর সেটাকেই সাহায্য করে যে হরমোন, তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা, দ্য এলিমেন্ট টেলুরিয়াম দ্য টেলুরিয়াম এলিমেন্ট বা মৌলটা কি জাতীয় মৌল আমাদের জিজ্ঞাসা করছে? সেটি কি ধাতু, অধাতু, না ধাতুকল্প, না বোথ মেটাল অ্যান্ড নন মেটাল? ঠিক আছে, দেখো টেলুরিয়াম এলিমেন্টের মধ্যে কিছু মেটালের ক্যারেক্টার থাকে, আবার থাকে নন মেটালের ক্যারেক্টার, বোথ। তাহলে এদের একত্রে আমরা কি বলবো? এদের একত্রে আমরা বলি মেটালয়েড। এদের একত্রে আমরা নাম দিয়েছি মেটালয়েড, বা বাংলাতে বলি ধাতু কল্প। বাংলাতে আমরা কি বলি? ধাতু কল্প। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, ইভিএস নিয়ে চলে এসেছি আমরা পরবর্তী প্রশ্নতে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, 20 নম্বর। বলছে ভারতে কোন জায়গাটি একটি বায়োডাইভার্সিটি হটস্পট বা ইকোলজিক্যাল হটস্পট মানে কি? সেরকম স্থান যেখানে প্রচুর সেই সময় সেই অঞ্চলের বসবাসরত জীব বাস করে, স্পেসিফিক্যালি সেখানেই তাদেরকে বেশি পাওয়া যায়। তাহলে বেশি পাওয়া যায় এরকম জীব, এমন পার্টিকুলার জায়গা ভারতবর্ষে 4টি আছে মোট।
4টি হটস্পট আমরা পড়েছি, তাদের মধ্যে একটি হচ্ছে পশ্চিম ঘাট বা ওয়েস্টার্ন ঘাট। তাহলে ওয়েস্টার্ন ঘাট হবে সঠিক উত্তর, বাকিগুলো অরণ্য বা মরুভূমি অন্যান্য বায়োজিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে পড়ে, কিন্তু সেগুলো হটস্পট নয়। তাহলে একমাত্র অপশন বি পশ্চিম ঘাট হবে সঠিক উত্তর। দেখিনি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দ্য নন মেটাল লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। কোন অধাতুটা লিকুইড হচ্ছে তোমার ঘরের তাপমাত্রায়? দেখো একমাত্র একটাই নন মেটাল আছে যে কিনা লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, তার নাম হচ্ছে দেখো ব্রোমিন। তার নাম হচ্ছে ব্রোমিন। ইট ইজ দ্য অনলি নন মেটাল, ইট ইজ দ্য অনলি নন মেটাল দ্যাট ইজ লিকুইড অ্যাট দ্য রুম টেম্পারেচার হলো ব্রোমিন। আচ্ছা, তাহলে লিকুইড মেটাল হিসেবে আমরা কাকে জানি? একমাত্র তরল ধাতু হিসেবে আমরা কার নাম বলতে পারি? এখানে আমরা নাম বলতে পারি দেখো মার্কারি বা পারদ হচ্ছে তোমার লিকুইড মেটাল। ওকে, দেখা যাক পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন বলছে দেখো আইইউসিএন। আইইউসিএন কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, যেটা এক সময় নাম ছিল WCU, বর্তমানে সেই নামটাই আবার ফিরে এসছে, যার নাম হচ্ছে ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, যেটা UN দ্বারা গঠিত। এবং এই আইইউসিএন এর কাজ হচ্ছে পৃথিবীর যত জীব আছে তাদেরকে তাদের অবস্থার ক্যাটাগরিতে ভাগ করা। যাদের মধ্যে বিপজ্জনক অবস্থায় বা বিপন্ন অবস্থায় যে সমস্ত প্রজাতির জীব রয়েছে, প্রাণী এবং উদ্ভিদ, তাদেরকে রেড ডেটা বুক বা রেড লিস্টের আওতায় ফেলা হয়। তাহলে রেড লিস্ট কি হবে? রেড লিস্টের মধ্যে সেই সমস্ত বিপন্ন প্রজাতি থাকবে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। দেখো রয়েছে 21 নম্বর, অপশন সি হবে রেড লিস্টের আওতায়। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমাদের বলা হয়েছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস রিঅ্যাক্ট উইথ কোল্ড ওয়াটার মোস্ট ভিগোরাসলি। ঠান্ডা জলের সাথে সব থেকে তীব্রভাবে বিক্রিয়া করে কোন ধাতুরা? দেখো আমরা জানি কি ক্ষার ধাতু সব থেকে বেশি নাম উঠে আসে দেখো সোডিয়ামে। সোডিয়াম নাকি জলে দিতে নেই, ফলে কি হয় বিস্ফোরণ ঘটে। কিন্তু ঠান্ডা জলের সাথে সব থেকে তীব্রভাবে বিক্রিয়া করে যে ধাতুটা, তার নাম হবে দেখো পটাশিয়াম। তার নাম হবে potassium. Potassium is the non-metal. Potassium is the metal that reacts with cold water most vigorously. The option B is the correct answer. পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন আবার ইভিএসএ, কারণ এগুলো ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন। বলছে দেখো এক্সিটু কনজারভেশন, বিভিন্ন টাইপের কনজারভেশন হয় আমরা পড়েছি। মূলত দুটো ধরন হয়, একটা হয় ইনসিটু আর একটা হয় এক্সিটু। ইনসিটু মানে সেই সমস্ত প্রাণী বা উদ্ভিদ তাদেরকে আমরা সেই জায়গায় তার নেচারেতে যদি ছেড়ে দিই, মূলত প্রাণীর ক্ষেত্রে সেটা বলা হয়, যেমন জঙ্গলে বাঘ থাকে, হাতি থাকে, তাদের কি তাদের বাসস্থানটাতে যদি তাদেরকে থাকতে দেওয়া হয় এবং তাদেরকে রক্ষা করা হয়, সেই জাতীয় কনজারভেশনকে বলা হয় ইনসিটু কনজারভেশন। তাহলে এখানে বলছে এক্সিটু। এক্সিটু মানে তাদেরকে একই রকম অ্যাটমসফিয়ার তৈরি করে দেওয়া হয় কিন্তু তাদের ন্যাচারাল হ্যাবিট্যাটে বা নিজেদের বাসস্থানের বাইরে। তাহলে সেটা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ একভাবেই নয়, বন উজাড় হচ্ছে না রিলেটেড। একমাত্র চিড়িয়াখানা, আমরা চিড়িয়াখানা বেড়াতে যাই, সেখানে অনেক জীবজন্তু দেখতে পাই, তারা কিন্তু সেখানে আগে থাকতো না, তাদেরকে এনে রাখা হয় তাদেরকে স্টাডি করতে পারি সহজে। তাহলে সেই জন্য তাদেরকে যদি তাদের বাসস্থান থেকে বাইরে সংরক্ষণ করা হয়, তাকে আমরা বলবো এক্সিটু কনজারভেশন। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি, এক্সিটু কনজারভেশনের এক্সাম্পল চিড়িয়াখানা সংরক্ষণ। চলো এখানে যাক পরবর্তী কোশ্চেন। আচ্ছা, হুইচ মেটাল ক্যান ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিড? আচ্ছা, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে কোন ধাতু? অ্যাসিডের দেখো কমন উপাদান কি? প্রত্যেকটা অ্যাসিডের কমন উপাদান হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। আর মেটালগুলো কি করতে পারে? মেটালগুলো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিতে পারে। সব মেটাল কি পারবে? উত্তর হচ্ছে না। একটা সিরিজ আছে, তাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। সেই সিরিজে হাইড্রোজেনের ওপরে যারা থাকে একমাত্র সেই সমস্ত ধাতুরাই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। এখানে তাহলে অপশান হবে দেখো আয়রন। এখানে অপশান হবে আয়রন ক্যান ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম ডাইলুট অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক।
নেক্সট কোয়েশ্চেন বলছে এনবিএ। এনবিএ মানে কি? এটা আবার সেই বেসবল অ্যাসোসিয়েশন নয় কিন্তু, না কি জানো, বাস্কেটবল, না না, এটা হচ্ছে ভারতের জাতীয় জীব বৈচিত্র্য কর্তৃপক্ষ বা ন্যাশনাল বায়োডাইভার্সিটি অ্যাসোসিয়েশন, যারা 2002 সালের বায়োডাইভার্সিটি অ্যাক্টের পর 2003 সালে নিজেদেরকে প্রতিষ্ঠা করে এবং কনজারভেশনের দিকে মনোনিবেশ করে ভারতবর্ষে। তাহলে উত্তরটা হয়ে গেল 2003, অপশন বি। দেখো এক্সপ্লানেশনটা, তাহলেই বুঝতে পারবে। 2002 সালের জীববৈচিত্র্য আইন অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যাক্টের অধীনে 2003 সালে জাতীয় জৈব বৈচিত্র্য কর্তৃপক্ষ অর্থাৎ এনবিএ প্রতিষ্ঠিত হয়। আর আমাদের পরীক্ষাতে এই জাতীয় অ্যাক্টগুলো, যেগুলো বায়োলজি এবং ইভিএস এর মধ্যে রয়েছে, সেগুলোর তারিখ এবং কোথায় কি কি হয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভালো করে পড়তে হবে। পরবর্তী সময় যদি আবার আসি, সেগুলোর উপর স্পেশালি আমরা আলোচনা করব আরো বেশি করে। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, পরবর্তী কোশ্চেন একটুখানি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। ভোলা সাফার্ড ক্রপ ফেলিয়ার ফর এ ফিউ ইয়ার্স। ঠিক আছে, ভোলা বলে একজন ভদ্রলোক আছেন, তিনি কি করছেন দেখো, শস্যহানিতে ভুগছেন। তো তিনি কি করলেন, সয়েল পরীক্ষা করালেন, সয়েলের পিএইচ পরীক্ষা করালেন, সয়েলটা অ্যাসিডিক না বেসিক সেটা পরীক্ষা করালেন। সেখানে কি দেখতে পেলেন উনি, সয়েলের পিএইচ হচ্ছে 11.6। তাহলে কোন কম্পাউন্ডটাকে উনি সার হিসেবে ব্যবহার করবেন যাতে ওনার মাটিটা আবার নিউট্রাল বা সাথে ফিরে আসে? ঠিক আছে, দেখো এখানে অ্যালুমিনিয়াম সালফেটকে যদি তুমি জলে গুলিয়ে আমরা অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে কি দেবে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দেবে, তার সাথে দেবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম সালফেটের আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিসের ফলে তৈরি হবে দেখো এখানে একটা অ্যাসিড। যেহেতু মাটিটা হয়ে আছে অ্যালকালাইন, মাটিটা হয়ে আছে অ্যালকালাইন, ফলত তাকে শোধরাতে আমরা কি দেব, অ্যাসিড দেবো। আমরা কি ডাইরেক্ট অ্যাসিড দেবো কখনোই? তাহলে মাটির যে টেক্সচার সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমরা কি করব, লবণের মাধ্যমে অ্যাসিডটাকে ইনজেক্ট করার চেষ্টা করব। আনসার হবে অপশান বি, অ্যালুমিনিয়াম সালফেট। আনসার হবে অপশান বি, অ্যালুমিনিয়াম সালফেট। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা কোন প্রজাতির অন্তর্গত করতে পারি? মানে এই যে সুন্দরবনে আমরা যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখি, প্যান্থেরা টাইগ্রিস, সেই বিখ্যাত প্যান্থেরা টাইগ্রিস, সেই প্যান্থেরা টাইগ্রিস বা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে এদের মধ্যে কোন অপশানটির সাথে আমরা মেলাতে পারি? সেটা কি স্থানীয়, সেটা কি বিপন্ন, না সেটা বিলুপ্ত, নাকি প্রবর্তিত? সেটাকে নিশ্চয়ই ইন্ট্রোডিউস করা হয়নি, যেরকম আমরা দেখলাম চিতাবাঘকে ইন্ট্রোডিউস করা হলো, কিন্তু সেই রকম কেস এটার ক্ষেত্রে নয়। আমরা জানি সুন্দরবনে বাঘের সংখ্যা অনেক কমে গেছে, তাহলে সেটা অত্যন্ত বিপন্ন অবস্থায় আছে। তাই খুব সহজেই উত্তরটা হয়ে যাবে এন্ডেঞ্জার্ড বা বিপন্ন, যাকে রক্ষা করার জন্য প্রজেক্ট টাইগার ইমপ্লিমেন্টেড হয়েছিল। কত সালে? 1973 সালে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। আচ্ছা, এই কোশ্চেনে আমরা কি ফলো করছি, তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন পেন্সিল। তাহলে আমরা পেন্সিলের সিসে কি ব্যবহার করে থাকি? অত্যন্ত পরিচিত একটা শব্দ, অত্যন্ত পরিচিত একটা কোশ্চেন। দেখো ছোটোবেলা থেকে আমরা এটাকে এনকাউন্টার করছি, কিন্তু আরআরবি এনটিপিসিতে ঠিক এরম ব্যবহারিক জিনিসই চলে আসে। তার নাম হচ্ছে দেখো গ্রাফাইট। ঠিক আছে, দেখো পেন্সিল দিয়ে দাগ কাটলে কিরম দাগ পড়ে, এরকম একটা কালো রঙের দাগ পড়ে। তাই জন্য গ্রাফাইটের অপর নাম দেখো ব্ল্যাক লেড। গ্রাফাইটের অপর নাম কি বলা হলো? ব্ল্যাক লেড। ব্লা বলা হয় প্লাম্বাগো। ঠিক আছে, পরীক্ষা তোমাদের এখনও কোশ্চেন আসতে পারে যে ব্ল্যাক লেডের পরিমাণ কত? উত্তর হবে দেখো 0%। 0% লেড। ঠিক আছে, গ্রাফাইটে কি থাকে? গ্রাফাইটে শুধুমাত্র কার্বনই প্রেজেন্ট থাকে, এটা কার্বনের একটা বিশেষ রূপভেদ মাত্র। দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন। দেখো মনে হচ্ছে অন্তিম প্রশ্নে চলে এসেছি বায়োলজির। দেখা যাক কি প্রশ্নটা বলছে। অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেনের প্রধান কারণ কি?
এটা ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি। অ্যাসিড রেন হয়, যেটার জন্য কি হয়, যেটার জন্য মনুমেন্টের ক্যান্সার হয়, তাজমহলের ক্যান্সার। এই ক্যান্সার কি করে হয় না, অবশ্যই অ্যাসিডের মধ্যে এমন উপাদান থাকে যেটা পিএইচটাকে অনেক কমিয়ে দেয়। পিএইচটা কমিয়ে দেয় মানে সেই বৃষ্টির জলেতে তীব্র অ্যাসিড তৈরি হয়, দুটি অ্যাসিড, কি কি, H2SO4 আর HNO3। তাহলে এই দুটো জিনিস কোথা থেকে তৈরি হয় স্যার, বলে দিন তাহলে স্যার, এটা আপনারই কোশ্চেন বলা যায়। একদমই দেখে নাও, সালফার আছে মানে আমরা কি অপশান খুঁজবো, একটা কি সালফারওয়ালা অপশান খুঁজবো। সালফারওয়ালা অপশান এখানে একটি মাত্র দেখতে পাচ্ছি, সালফার ডাইঅক্সাইড। আর নাইট্রোজেন কোত্থেকে আসবে, নাইট্রোজেন অক্সাইড। তাহলে খুব সহজেই উত্তরটা হয়ে গেল অপশন বি। চলো দেখে নি তাহলে পরবর্তী প্রশ্নটা। আচ্ছা, হুইচ মেটাল ইজ ইউজড ইন গ্যালভানাইজেশন। তো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে এসেছে। গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে মেটালটা ব্যবহার করা হয় তার নাম কি। দেখো, লোহাকে যদি তুমি খোলা বাতাসে রেখে দাও, তার ওপর কি পড়বে না জং পড়বে। তো সেই জং পড়া রোধ করার জন্য লোহার ওপর কি দিতে হবে, একটা প্রলেপ দিতে হবে, একটা অন্য ধাতুর প্রলেপ আমরা দিই। দেখো, যখন প্রলেপটাকে দিই, জিঙ্কের প্রসেসটার নাম আমি বলে দিই গ্যালভানাইজেশন। সেই প্রসেসটাকে আমরা বলি গ্যালভানাইজেশন। তাহলে গ্যালভানাইজেশনে কোন ধাতুটা ব্যবহার করা হবে, উত্তর জিঙ্ক বা দস্তা। জিঙ্ক বা দস্তা আমরা এখানে আনসার নেব। ঠিক আছে, তাহলে আমরা আজকে মোটামুটি 25টা করে বায়োলজি আর কেমিস্ট্রি আলোচনা করলাম, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভালো করে পড়বে, ভালো করে প্রিপেয়ার করো। আগামী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। আর ভুলো না লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আমাদের রাইস স্মার্ট বাংলাকে। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাস হতে থাকবে। ধন্যবাদ।